আগের পর্বে আমরা শুনেছি গোপাল রাজকে জানায় যে পণ্ডিতজি তাকে ডেকেছে, তার বন্ধু অজয়ের আত্মাকে তিনি আজ জাগাবেন। তাই রাজ ও তার আরেক বন্ধু মোহিত গোপালের সাথে পণ্ডিতজির আশ্রমে গিয়ে পৌঁছয়। পণ্ডিতজি তোমার মৃত বন্ধুর আত্মাকে আজ ডেকেছেন, তিনি আজ আসবেন। যা প্রশ্ন করার করে নিতে বলেছেন, তারপর সেই আত্মা চিরকালের জন্য বিদায় নেবে, আর কিন্তু আসবে না। তাই কি কি জানতে চাও আগে থেকেই কিন্তু ভেবে রেখো। বাবা, এত লোক! এই রাজ, এত লোক এখানে কেন এসেছে রে? রাজের বারণ না শুনে মোহিত ভক্তদের কয়েকজনকে থামিয়ে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু রাজ তাকে অনুমতি দেয়নি। তারপর পণ্ডিতজি ওদের ঘরে আসতে বললে ওরা সেই ঘরের দেওয়ালে একটি ছায়া মূর্তি দেখতে পেল। পণ্ডিতজির কথায় তারা জানতে পারল সেই ছায়া অজয়ের আত্মা। এবার তারপর নিজেদের আগের দিনগুলোর কথা স্মরণ করো রাজ। কিভাবে তোমরা একসাথে আনন্দ করতে, খেলতে, তার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করো। আস্তে আস্তে তার মুখটা মনে করো, তারপর এক মনে তার কথা চিন্তা করো। চোখ খুলবে না, আর কোনো কথাও বলবে না। আসলে নারকান্দার স্থানীয় ভাষায় এই পদ্ধতির নাম মাসানিয়া অনুশীলন। এইভাবে মৃত আত্মার সাথে জীবিত আত্মা মিলে যায়। হঠাৎ করেই কান্না আর হাহাকারের আওয়াজে ঘর ভরে উঠলে তারা কি করবে বুঝতে পারছিল না। রাজ এবং মোহিত দুজনেই ভয়ে চিৎকার করে উঠল। চারিদিক একটা তীব্র পুরুষ কণ্ঠে অট্টহাসিতে ফেটে পড়ল। ওরা দুজন সেই ঘর থেকে ছুটে যেতে চাইল, কিন্তু তাদের পা যেন সেখানেই আটকে গেল। কথা বন্ধ হয়ে গেল। ওরা পুরো জড় পদার্থের মতোই দাঁড়িয়ে গেল সেখানে। ধীরে ধীরে সেই চিৎকারটা একসময় পুরোপুরি থেমে গেল এবং তারা একটি স্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেল চারিদিক থেকে। কে এসেছে? দুই বন্ধুই অজয়ের কণ্ঠস্বর চিনতে পেরেছিল। ওটা যে অজয়ই ছিল সেই বিষয়ে ওদের আর বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু এটা কিভাবে সত্যি হতে পারে? তারা আত্মার কণ্ঠস্বর শুনে কি ঘটছিল তার সম্পূর্ণ অর্থ বোঝার চেষ্টা করছিল। তোমার বন্ধু রাজ আর মোহিত এসেছে অজয়। চিনতে পারছো ওদের? কষ্ট হচ্ছে ওদের জন্য? সে তো হচ্ছে। আমরা কত ভালো বন্ধু ছিলাম সেই স্কুল জীবন থেকে। কত ভালো সময় কাটিয়েছি একসাথে। তবে আমি এখন আর অজয় নয়, ওটা আমার পূর্বজন্ম ছিল। এই এত ভয়ের আবহাওয়ার মধ্যেও প্রিয় বন্ধুর গলার স্বর চিনতে পেরে আবেগে চোখ দিয়ে জল পড়ে যায় ওদের। কান্নায় ভেঙে পড়ে রাজ। তুই কেন আমাকে ছেড়ে গেলি? আমাকেও নিয়ে গেলি না কেন? কাকিমার কথাও তোর একবারও মনে পড়ল না? কাকিমা তো শোকে পাথর হয়ে গেছে। ফিরে আয় না, সম্ভব হলে ফিরে আয় প্লিজ। ওদের সামনে নিয়ে যাওয়ার কথা বলো না রাজ। ও কিন্তু এখন আত্মা, আর আত্মা কারোর ছেলে বা বন্ধু নয়। আর ওর পক্ষে ফেরাটাও এখন সম্ভব নয়। আমার জন্য কষ্ট পাস না। আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে যাবে। আমার পূর্বজন্মে আমি পাপ করেছি এবং আমার যা প্রাপ্য ছিল তাই পেয়েছি। পাপ করলে শাস্তি তো পেতেই হয়। আমি এখন সেই পাপের প্রায়শ্চিত্ত করছি, তবেই আমার মুক্তি হবে। তারপর কিছুক্ষণ কথা থামায় সেই আত্মা। তারপর ভাঙা গলায় বলে, আমার মাকে দেখিস তোরা? মাকে বলিস মা তো আমাকে সুখী দেখতে চাইতো। আমি যেখানে এখন আছি
সেখানে অনেক সুখী আছে এবং নিরাপদে আছে। আমাকে ভুলে যা তোরা, ফিরে যা দিল্লি, আর আসিস না এই জঙ্গলে। তেনারা এখানে চারিদিকে ঘুরছে, কিছু ভুল হলে সব শেষ হয়ে যাবে। চলে যা। ললিত ঠিক আছে তো? ও এখনো হাসপাতালে রেসপন্স করছে, তবে ও এখনো পুরোপুরি ভালো হয়নি, কেমন একটা ট্রমাটাইজড হয়ে আছে। মাঝে মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে কি সব বিড়বিড় করে, চেঁচাতে যায় কিন্তু পারে না, খুব কষ্ট পাচ্ছে। জানি, আমি সবটা জানি। তুমি ওর কাছে কি জানতে চাও তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। ও বেশিক্ষণ আর এখানে থাকতে পারবে না। রাজ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সেদিন কি হয়েছিল রে তোদের সঙ্গে? সেটা জেনে আর লাভ নেই বন্ধু। শুধু মনে রাখিস, এটাই ছিল আমার নিয়তি। তাকে কে খণ্ডাবে? তবে একটা কথা মাথায় রাখবে, কখনো কোনো অবস্থাতেই সে রাত হোক বা দিন, আত্মা এবং ভূতের অস্তিত্ব নিয়ে কখনো হাসাহাসি করবি না। তারা তোর এবং আমার মতোই বাস্তব। তাও তুই বল না, গ্রামবাসীরা যেসব বলছিল সব সত্যি? তোদেরকে কি তাহলে ওই প্রেতাত্মারাই? ললিত সুস্থ হলে ওর থেকে সবটা জানতে পারবি তোরা। কিন্তু ও তো কিছুই মনে করতে পারছে না। ডক্টর বলেছেন জ্ঞান ফিরে এলেও হয়তো ও আর কোনোদিন আগের মতো স্বাভাবিক হতে পারবে না। আমার কথাটা মন দিয়ে শোন। নারকান্দার জঙ্গলের প্রান্তে যে স্রোত থেকে তোরা ললিতকে পেয়েছিলি, সেখানে দিনের বেলায় গিয়ে সেই শিব মন্দিরের পাশের জমির কিছু মাটি আর ঝর্ণা থেকে জল নিয়ে আসিস। ওটা ওর কপালে ঠেকিয়ে দিলে ও আবার ঠিক হয়ে যাবে। আর আবারও বলছি, আমার মাকে উদ্বিগ্ন হতে বারণ করিস। আমি ঠিক আছি। ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস। আমি এবার আসছি আমি। তারপর পুরো ঘর কিছুক্ষণ নিঃশব্দ থাকল এবং হঠাৎই ঘরটা আবার চিৎকার এবং কান্নার শব্দে ভরে গেল। আরও কিছুক্ষণ পর সব আওয়াজ থেমে গিয়ে আবারও একটি ভয়ঙ্কর নিস্তব্ধতায় ঘরটি ভরে গেল। দুই বন্ধু সেখানে কিছুক্ষণ নির্বাক ও স্থবির হয়ে দাঁড়িয়ে বসে পড়ল হঠাৎ করে। তারপর তারা সেই অবয়বটিকে এতক্ষণ দেওয়ালের যে পর্দায় দেখতে পারছিল, সেই অবয়বটির নড়াচড়া আবার দেখতে পেল এবং দেখল অজয়ের জামা কাপড়গুলো সেই দিকে আপনা আপনি ছুটছে। পণ্ডিতজি তৎক্ষণাৎ তাদের ঘরের বাইরে চলে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন। চলে যাও তোমরা, তাকে শান্তিতে যেতে দাও। এই দৃশ্য সহ্য করতে পারবে না তোমরা, যাও। অজয়কে শেষবারের মতো দেখার কথা চিন্তা করেই চোখ জলে ভরে গেল তাদের। সেই অবয়বটির দিকে তাকাতে তাকাতেই তারা উঠে পরস্পরের হাত ধরে ধীরে ধীরে সেই ঘর থেকে বেরিয়ে গেল। তারপর প্রাণপণে ছুটে সেই ঘর থেকে বেরিয়ে এসে ঘরের মাদুরের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। তারপর তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। গোপাল তাদের পান করার জন্য জল নিল। এই নাও, জলটা খেয়ে নাও, আর 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 শান্ত হও, শান্ত হও। পণ্ডিতজির সাথে আর একটিবার দেখা করা যাবে না, আজ আর তা সম্ভব নয়। অনেকটা সময় দিয়েছেন বাবা আপনাদেরকে। আবার দেখা করতে চাইলে কাল সকালে এসে রেজিস্টারে নাম লেখাতে হবে। মাঝে কেটে যায় আরও একটা দিন। হাতে আর সময় নেই। বারবার ওর অফিস থেকে ফোন আসছে। অনেক কষ্ট করে অফিসে মেল করে ব্যাপারটা বুঝিয়ে ও আরও 2 দিনের জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে নিয়েছে।
তাই সময় নষ্ট না করে পরের দিন সকালেই রাজ, মোহিত এবং গোপালকে সঙ্গে নিয়ে অজয় ও ললিতকে যেখানে পাওয়া গিয়েছিল, মানে নারকান্দার জঙ্গলের সেই ঝর্ণা ও শিব মন্দিরের কাছ থেকে জল ও মাটি তুলে আনতে গেল। ঢোকার আগে সেই জঙ্গলের দিকে তাকিয়ে একটু স্তব্ধ হয়ে গেল রাজ। এই সেই জঙ্গল যেখানে ওই সরল সাদাসিধে ছেলেটাকে বেঘরে প্রাণ খোয়াতে হয়েছে। হয়তো হয়তো ওর মতোই আরো অনেকে। নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না, হয়তো বিশ্বাসও করতাম না যে এই নির্জন অজ পাড়াগাঁয়ে লোকচক্ষুর আড়ালে এমন এমন একটা রহস্য লুকিয়ে আছে। ও ললিতকে যেখানে পাওয়া। আগের পর্বে আমরা শুনেছিলাম মাসানিয়া অনুশীলনের মাধ্যমে অজয়ের আত্মাকে পুনরুজ্জীবিত করেন পণ্ডিতজি। কে এসেছে? তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? কাকিমার কথাও তোর একবারও মনে পড়ল না? কাকিমা তো শোকে পাথর হয়ে গেছে। সম্ভব হলে ফিরে আয় প্লিজ। আমার জন্য কষ্ট পাস না। আমার পূর্বজন্মে আমি পাপ করেছি এবং আমার যা প্রাপ্য ছিল তাই পেয়েছি। তারপর কিছুক্ষণ কথা থামায় সেই আত্মা। তারপর ভাঙা গলায় বলে, আমার মাকে দেখিস তোরা, মাকে বলিস মা তো আমাকে সুখী দেখতে চাইতো। আমি যেখানে এখন আছি সেখানে অনেক সুখী আছি এবং নিরাপদে আছি। ললিত ঠিক আছে তো? সেই আত্মা নিজের মুখেই ললিতকে সুস্থ করার উপায় বলে দেয়, আর তারপরই চিরতরে বিদায় নেয়। তারপর মাঝে কেটে যায় আরও একটা দিন। হাতে আর সময় নেই। বারবার ওর অফিস থেকে ফোন আসছে। অনেক কষ্ট করে অফিসে মেল করে ব্যাপারটা বুঝিয়ে ও আরও 2 দিনের জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে নিয়েছে। তাই সময় নষ্ট না করে পরের দিন সকালেই রাজ, মোহিত এবং গোপালকে সঙ্গে নিয়ে অজয় ও ললিতকে যেখানে পাওয়া গিয়েছিল, মানে নারকান্দার জঙ্গলের সেই ঝর্ণা ও শিব মন্দিরের কাছ থেকে জল ও মাটি তুলে আনতে গেল। ঢোকার আগে সেই জঙ্গলের দিকে তাকিয়ে একটু স্তব্ধ হয়ে গেল রাজ। এই সেই জঙ্গল যেখানে ওই সরল সাদাসিধে ছেলেটাকে বেঘরে প্রাণ খোয়াতে হয়েছে। হয়তো হয়তো ওর মতোই আরো অনেকে। নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না, হয়তো বিশ্বাসও করতাম না যে এই নির্জন অজ পাড়াগাঁয়ে লোকচক্ষুর আড়ালে এমন এমন একটা রহস্য লুকিয়ে আছে। এতটা ডিটেলে না জানলেও আমাদের মা ঠাকুমারা আমাদের এই জঙ্গলের অদ্ভুতুরে কাণ্ডের কথা বলেছিলে। তারা আমাদের এই দিকে আসতে দিত না। এদিকে এলেই বাতাস লেগে শরীর খারাপ হয়ে যেত, তো তাই এখানে যে কোনো অপ্রাকৃতিক শক্তি আছে সেটা আমরা জানতাম। আর অনেক দিন আগেই যে কিছু একটা ঘটেছিল সেইটাও কিন্তু জানতাম। কই ডিটেলে কিছু বলনি তো আগে? কতবার জিজ্ঞাসা করেছিলাম তোমায়। আমি তো হিন্টস দিয়েছিলাম ভাই, মনে করে দেখো। তুমি নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে যে কিছুই বিশ্বাস করতে পারো না সেটা তো আমি আগেই বুঝেছিলাম। কী সব বলেছিলে? এইগুলো নাকি লোক ঠকানোর ব্যবসা, আত্মা বলে বাস্তবে কিছু হয় না, এরকম তো আরও কত কি তুমি বলেছিলে। তাই তোমায় শিক্ষা দিতেই পণ্ডিতজির সান্নিধ্যে এনেছিলাম। আর আমি যদি আগেই সব বলে দিতাম, বন্ধুকে কি শেষবার দেখতে পেতে? হ্যাঁ কথাগুলো বলতে বলতেই জোরে জোরে হাসতে হাসতে রাজের পিঠটা চাপড়ে দেয় গোপাল। একসাথে বসন্ত ঝর্ণা থেকে জল আর শিব মন্দিরের পাশে মাটি তুলতে থাকে ওরা। তার মাঝেই একটা জীর্ণ শিব মন্দির ওদের চোখে পড়ে। মন্দিরের গায়ের কারুকার্য, নকশাগুলোর সৌন্দর্যতা দেখে চমকে যায় তারা। কি দেখেছিস রাজ? হ্যাঁ, এই সেই শিব মন্দির। কিন্তু মনে হয় সেই ঘটনার পর এখানে আর তেমনভাবে পুজো হয় না।
ছাড়। আবার যদি পুজো শুরু করা যায়, সবাই কত খুশি হবে বল। হয়তো হয়তো তখন ওই আত্মারাও শান্ত হয়ে যাবে, আর বেঘরে কারোর প্রাণ যাবে না। কিরে, ভালো হবে না বল? কিরে? মোহিতের মাথায় এখন এইসব কিছু আর ঢুকছে না। ও শুধু ভাবছে কতক্ষণ এই জল ও মাটি ঠেকিয়ে ললিতকে সুস্থ করবে। আসলে অজয়ের থেকে ললিতের সঙ্গে গাঢ় বন্ধুত্ব ছিল ওর। আগে যে কাজের জন্য এসেছিস ওটা কর, তারপর অন্য কিছু ভাববি। আগে ললিতকে ঠিক করতে হবে তো বল। ও হ্যাঁ 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 হ্যাঁ, চল চল। গোপাল জল তুলতে শুরু করে, আর ওরা বাকি দুজন চারিদিকটা ঘুরে দেখতে থাকে। এই জায়গাটা তো পুরো জঙ্গলে ভরা। সাপখোপ আছে নিশ্চয়ই। গোপাল, কি গো? আরে উত্তর দিচ্ছ না যে? চুপ চুপ চুপ, মুখটা বন্ধ করো। আর আর ওই দিকে তাকাও। একটা কালো ধোঁয়ার মধ্যে থাকা অবয়ব দৃশ্যমান হয় তাদের সামনে, আর চারদিক থেকে কান্না হাসির মিলিত শব্দ শোনা যায়। আমার বন্ধু অজয় এই জঙ্গলে অশরীরীদের হাতে পড়ে মারা গেছে। এখানে আসার পর আমার আরেক বন্ধু খুব অসুস্থ হয়ে পড়েছে। কি এমন দোষ ছিল ওদের? ওরা তো অন্য কাউকে বিরক্ত করেনি, কারোর ক্ষতিও করেনি। তবে সেটা বরং তোমার বন্ধু সুস্থ হলেই তার থেকে জেনে নিও। আপাতত ওই জল তুলে আমাদের মুক্তি দাও। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমাদের মুক্তি দাও, মুক্তি দাও। অনেক বছর ধরে মৃত্যু যন্ত্রণা সহ্য করছি আমরা। ওই জল ছিটিয়ে দাও আমাদের গায়ে। মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। রাজ বসন্ত ঝর্ণার জল ছিটিয়ে দিল ওদের গায়ে। হঠাৎ করেই আস্তে আস্তে সেই কান্না ও হাসির মিলিত স্বরগুলো বন্ধ হয়ে গেল, আর সেই ছায়ামূর্তিগুলো মিলিয়ে গেল পরপর। পরের দিন তারা আবার পণ্ডিতজির সাথে দেখা করে, কারণ উনি তাদের বলেছিলেন ফিরে যাওয়ার আগে দেখা করে যেতে তার সঙ্গে। ওরা গিয়ে প্রণাম করল পণ্ডিতজিকে। ওই জল ঠেকাতে ললিতের জ্ঞান ফিরে এসছে গুরুদেব। ও এখন অনেকটাই সুস্থ। আপনাকে অশেষ ধন্যবাদ। আজ আমরা নারকান্ডা ছেড়ে দিল্লি ফিরে যাব গুরুদেব। ললিতকে ওখানেই একটা বড় হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাডমিট করব। আয়ুষ্মান ভব। সাবধানে যেও কেমন। আর পারলে এখানকার খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করো। তোমার বন্ধুর কপালে বারবার ওই জল আর মাটি ঠেকিয়ে যেও। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মঙ্গল হোক তোমাদের। বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। আসার সময় ওরা দেখল গোপালের মুখটা থমথমে। ওর কাছে এগিয়ে গেল ওরা। ভালো থেকো গোপাল, তুমি খুব পরোপকারী মানুষ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি ঠিকই বলেছিলে, পাহাড়ি মানুষেরা খুব সরল হয়। তুমি ঠিক তাই। তুমিও ভালো থেকো। গাড়ি ছেড়ে দিল। একটু দূরে গিয়ে জঙ্গল পেরোনোর সময় দূরে চেয়ে অজয়ের মুখটা যেন দেখতে পেল সে যেন বলছে, পরের বার শীতের ছুটিতে আমরা যাচ্ছি কিন্তু 3 জন। ছুটি নিয়ে রাখবি আগে থেকে। গলার কাছে কান্নাটা আটকে যায় রাজের। দেখতে দেখতে ট্রেনের জার্নি শেষ করে ওরা পৌঁছে যায় দিল্লিতে। একদিকে ললিতকে সুস্থ করা, নিজের কাজ, অজয়ের মা মানে কাকিমাকে ফেস করা,
এইসব কিভাবে করবে ভেবেই শিউরে ওঠে রাজ। কিভাবে সবকিছু করবে সে? ললিতের থেকেও তো পুরোটা জানতে হবে। তাই আপনাদেরকেও থাকতে হবে পরের পর্বে। আজকের মতো এখানেই বিদায়। ফিরে আসব খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে।